শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? দেখো, আমরা আগের ক্লাসে আমরা ক্যাটালগিং ক্লাসে আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা বর্গীকৃত ক্যাটালগিং কোড, ঠিক আছে, অর্থাৎ সিসিসি এর সম্পর্কে আমরা জানবো। ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড, ঠিক আছে। সি বলতে ক্লাসিফিকেশন ক্যাটালগিং, 7 পেপার ক্যাটালগিং, ঠিক আছে, 7 পেপার প্র্যাকটিক্যাল পেপার। কারণ তোমরা আগে থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল পেপারের যদি বেসিকটা যদি না জানো তাহলে কিন্তু পরে প্র্যাকটিক্যালটা মানে যখন প্র্যাকটিক্যাল করার সময় একটু প্রবলেম করবে। সেই জন্য আমি একটু থিওরিটিক্যাল একটু আলোচনা করার পরে আমি প্র্যাকটিক্যালটায় যাবো, ঠিক আছে। দেখবে ক্যাটালগ আমরা যদি প্রশ্নটা বের করি তাহলে তোমরা ভালো মতো বুঝতে ক্লিয়ার হবে যে প্রশ্নে দু ধরনের প্রশ্ন আসে। একটা দেখবি অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস দিয়ে একটা প্রশ্ন আসে, সেখানে 18 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে। কিন্তু এখান থেকে তোমরা 12 নম্বরের প্রশ্ন পাবে, 12 নম্বর আর 7 নম্বরের প্রশ্ন পাবে এই সিসিসি থেকে। 18 নম্বরের প্রশ্ন পাবে শুধুমাত্র অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড থেকে। আর আর এখানে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোড 18 নম্বর ছাড়াও কিন্তু 7 নম্বর 12 নম্বরেও কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোডের প্রশ্ন থাকে। কিন্তু বর্গীকৃত ক্যাটালগিং কোডে শুধুমাত্র 12 নম্বরের প্রশ্নই থাকে আর 7 নম্বরের প্রশ্নই থাকে, অর্থাৎ একটা একটা করে লিখতে হয়। 12 নম্বরের দুটো প্রশ্ন থাকে, যে কোনো একটা লিখতে হয়। 7 নম্বরে যে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন থাকে, যে কোনো একটা লিখতে হয়, ঠিক আছে। বর্গীকৃত ক্যাটালগিং কোড অর্থাৎ সিসিসি থেকে। আমরা যদি ইয়ারে প্রশ্নটা বের করি তাহলে অনেক বুঝতে পারবে। দাঁড়াও একটু ওয়েট করো, ইয়ারে প্রশ্নটা দেখছি। দেখো, তোমরা প্রশ্ন কিভাবে ডাউনলোড করবে আমি বলে দিচ্ছি। তারা প্রশ্নটা তোমাদের ডাউনলোডটা দেখিয়ে দিচ্ছি। দেখো, সেখানে সমস্ত ইয়ারের প্রশ্নগুলো আছে, অনেকে জানো বা অনেকে জানো না। ঠিক আছে, আমি যখন সার্চ করলাম, এই যে প্রথমে ক্লিক করব, এই দেবে এখানে ইয়ারের প্রশ্নগুলো আছে। আমরা যেহেতু 2022-এরটা ডাউনলোড করব, ঠিক আছে, তাই 2022-এরটা ডাউনলোড করে নিই। 2022-এর আমরা প্র্যাকটিক্যাল পেপার ডাউনলোড করব, তাহলে আমরা 6 পেপার এবং 7 পেপারে, আমি ক্লিক করলাম 6 পেপার এবং 7 পেপার 2022-এর প্রশ্নগুলো, এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। দেখবি এখানে সমস্ত প্রত্যেকটা সেটের প্রশ্ন রয়েছে। এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমরা প্রশ্নটা বের করব, আমাদের যেহেতু দরকার, তাহলে আমি
সেভেন পেপারে যে কোনো একটা প্রশ্ন ওপেন করছি, ঠিক আছে। সেভেন পেপারে সেভেন পেপারে যে কোনো একটা প্রশ্ন ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমি এতদিন কিন্তু আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং কোডের ক্লাস করেছি। এই যে দেখতে পাচ্ছ, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের ক্লাস করেছি। আজকে আমরা দেখো অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন কিন্তু 18 নম্বরের প্রশ্ন শুধুমাত্র অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস থেকে এসেছে, ঠিক আছে। সবগুলো মানে এই নিয়ম ধরেই আসবে 18 নম্বরের প্রশ্ন। কিন্তু আমরা যখন গ্রুপ বির 12 নম্বরের প্রশ্নতে আমরা যখন আসব, দেখবে সেখানে কিন্তু সিসিসি দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ 9-10-এর যে কোনো একটি কিন্তু অনেক ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড থেকে কিন্তু প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। দুটো প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্ন 12 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তাহলে সেটা হলো আমরা 9-10-এর উল্লেখ করে দিয়েছি, শুধু 9-10 থেকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে 9 আর 10-এর মধ্যে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তারপর আমরা যদি গ্রুপ সিতে দেখি, সেখানেও দেখতে পাবে 17 থেকে 18-এর মধ্যে কিন্তু সিসিসি অর্থাৎ ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোড থেকে প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। সেটা অর্থাৎ 17-18 থেকে, অর্থাৎ যে কোনো 17-18 থেকে যে কোনো একটি প্রশ্ন যেটা সবার সমান হবে সেটা করতে হবে, ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন আর 18 নম্বর, এই দুটোর মধ্যে যে কোনো একটা। আর বাকিগুলো কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস। ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কোনো ডাউট থাকলে। প্রশ্ন কিন্তু ভালো মতো চিনতে হবে কোনটা কি করতে বলেছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমি একবারে পড়ানোর দিকে চলে যাচ্ছি। তাহলে এতদিন কোন ক্লাস করেছিলাম, আজকে কোন ক্লাস চলছে ক্যাটালগিং এর, আশা করি বুঝতে পেরেছো। যে প্রথম দিকে ক্লাস করছে তার আশা করি কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে খাতার উপরে হেডিং দিবে সিসিসি, ঠিক আছে। দেখো সিসিসি এটা কে দিয়েছিলেন? রঙ্গনাথনের নাম অনুসারে কিন্তু ক্যাটালগিং কোড, এই যেমন এখানে দেওয়া আছে, পরিষ্কারভাবে লেখাই আছে, ঠিক আছে। বর্গীকৃত ক্যাটালগিং কোডের আবিষ্কর্তা হলো ডিএস রঙ্গনাথন। এগুলো প্রয়োজন নেই, তোমাদের সময় মেন গুরুত্বপূর্ণ এগুলো, ঠিক আছে। এই 4টে মেন এন্ট্রি রয়েছে, যেমন এখানে পরিষ্কার বলা আছে সিসিসিতে অনেক প্রকারের এন্ট্রি আছে, ঠিক আছে। আমরা তো জানি মেন এন্ট্রি, আমরা যখন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস যখন করেছিলাম তখন কিন্তু আমরা 3টে মেন এন্ট্রি পেয়েছি, 3টে এন্ট্রি, মেন এন্ট্রি, অ্যারে এন্ট্রি, সাবজেক্ট এন্ট্রি, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু অনেক এন্ট্রি পাবো, 4 ধরনের এন্ট্রি অতিরিক্ত এন্ট্রি থাকে কিন্তু 4টি ধরনের অতিরিক্ত এন্ট্রি 4 ধরনের। তাছাড়াও কিন্তু আরও এন্ট্রি থাকে, ঠিক আছে। যেমন ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, তারপরে আমরা পাচ্ছি বুক ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স এন্ট্রি, ঠিক আছে। তাই এইগুলো এন্ট্রি আমরা পাচ্ছি, 4 ধরনের এন্ট্রি। দেখবি এখানে অনেকগুলো এন্ট্রির ভাগ দেওয়া আছে, ঠিক আছে। যেমন মুখ্য এন্ট্রি অর্থাৎ মেন এন্ট্রি, আর এখানে অতিরিক্ত এন্ট্রি, ঠিক আছে। তাহলে এগুলো প্রত্যেকটা দিয়ে আমরা জানবো যে কোনটা কিভাবে আমরা কি কাজ করতে হয়, এগুলো সব বুঝতে পারবো যখন পুরো ক্লাসটা কমপ্লিট হবে, ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডের, তখন বুঝতে পারবো, ঠিক আছে। দেখো এখন মুখ্য এন্ট্রি এবং টেসিং, আমরা মুখ্য এন্ট্রি অর্থাৎ মেন এন্ট্রি ও টেসিংটা আমরা কিভাবে করব সেটা এখানে এই যে আমরা যেমন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে যখন যেরকম টেবিল ছিল এখানে কিন্তু ঠিক আলাদা, ঠিক উল্টো, ঠিক আছে। যেমন এখানে আমরা যদি দেখি, দেখবে এখানে লিডিং সেকশনে কল নাম্বার আমরা লিখব। এটা হলো এইরকম, তোমাদের কিন্তু পরীক্ষার সময় বক্সটা দেওয়া থাকবে খাতায়, খাতায়, ঠিক আছে। এরকম করে দুটো লাইন দেওয়া থাকবে, ওই যে এরকম করেছিলাম। কিন্তু ঠিক এখানে কিন্তু রঙ্গনাথনে কিন্তু ঠিক আলাদাভাবে কিন্তু ক্লাসিফিকেশন ক্যাটালগিং কোডে কিন্তু বক্স করেছে, সেখানে কল নাম্বার আলাদা জায়গায়, হেডিং সেকশন আলাদা, ঠিক আছে, টাইটেল সেকশন আলাদা। এটা কিন্তু অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের মতো হবে না, নিয়ম নয়, আলাদা নিয়ম। এই যে এই নিয়মটা ফলো হবে, এই টেবিলটা যদি মনে থাকে তাহলে আশা করি সমস্যা হবে না। এই টেবিলটা মনে রাখবে, যখনই ক্লাসিফিকেশন ক্যাটালগিং রুলস দিয়ে যখন প্রশ্ন আসবে তখন এই টেবিলটা আগে করবে,
মেন এন্ট্রিতে এই টেবিল হবে, ঠিক আছে। তাহলে মেন এন্ট্রিতে এই টেবিলটা করবে, এটা মেন এন্ট্রি। এই টেবিলটা লিখে রাখো, এখনই লিখে রাখো খাতার, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে যেই প্রশ্নই দেখ না কেন সিসিসির এই টেবিলটা করতেই হবে, সর্বপ্রথম মেন এন্ট্রি করতেই হবে, ঠিক আছে। মেন এন্ট্রিটা করলেই কিন্তু নম্বর, মেন এন্ট্রি আর টেসিং আর কিছু করতে হবে না এখানে, কিন্তু অতিরিক্ত অ্যাডেড এন্ট্রি করার প্রয়োজন নেই। যখনই প্রশ্ন দেখতে পাই প্রশ্নের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে, ঠিক আছে। আমরা যদি প্রশ্নটা দেখি ভালো করে, যে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে, যখনই আমরা গ্রুপ বিতে আসি, সাপোজ যেমন গ্রুপ বিতে আসলাম, কি বলা আছে, যেমন 9-10 সিসি অনুযায়ী রেফারেন্স প্রশংসা 9-10 যেকোনো একটি আকার টেসিং সহ মুখ্য সংলেপ প্রস্তুত করো, ঠিক আছে। টেসিং সহ শুধু মেন এন্ট্রি, আর কিছু করতে হবে না এখানে, অতিরিক্ত অ্যাড এন্ট্রি করার প্রয়োজন নেই, শুধু টেসিং করবো আর মেন এন্ট্রি, একদম খুবই সহজ, আর বেশি এখানে তাহলেই 12 নম্বর। শুধু এটা করার পর আর টেসিংটা করবে তাহলেই নম্বর, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু টেসিং কিন্তু আলাদা বক্স করে করতে হয়, ঠিক আছে। সেই বক্সটা টেসিং কিভাবে করতে সেটা, যেমন আমরা মেন এন্ট্রিতে যেমন অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসে ঠিক আলাদাভাবে একসাথেই করেছিলাম, একটা বক্সের নিচেই কিন্তু টেসিং করতাম। এখানে কিন্তু একটা এই বক্সে কোনো কিন্তু টেসিং নয়, টেসিং হলো আলাদাভাবে টেসিং করতে হবে। সেটা কিভাবে করতে হয় সব বলবো, আগে মেন এন্ট্রি কিভাবে করতে হয় সেটা আজকে বলবো, তারপরে আমরা টেসিং কিভাবে করতে হয় পরের ক্লাসে বলবো, ঠিক আছে। তাহলে এই টেবিলটা লেখা হয়েছে, বলো মেন এন্ট্রি টেবিলটা লেখা হয়েছে। টেবিলটা সকলে লিখে নিয়েছো মেন এন্ট্রির সিসিসির, শুনতে পাচ্ছ আমার কথা? লেখা হয়েছে তো খাতায়? ঠিক আছে, আমি শুরু করছি তাহলে। দেখো এখানে লিডিং সেকশন, দেখো এটা আমরা যে এখানে কল নম্বর লিখেছি, এই কল নম্বর বন্ধের মধ্যে লেখা আছে, এই কল নম্বরটা এখানে লিডিং সেকশন হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে। যখনই প্রশ্নে কল নম্বর দেওয়া থাকবে, ঠিক আছে, তখনই ভাবে যে সেটা লিডিং সেকশন, এই ঘরে লিখবে, এখানে লিখবে, ঠিক আছে। এই যে এখানে দুটো নাম্বার অথবা দুটো লেটার সংখ্যা, দুটো নম্বর আসবে, ঠিক আছে, তারপরে কল নম্বর যতটুকু জায়গা লাগে লাগবে। এই বক্স, এই ঘরটায় শুধুমাত্র কল নম্বরই হবে, এই ঘরটায়, এর নাম হলো লিডিং সেকশন, কল নম্বর লিডিং সেকশন, ঠিক আছে। আর হেডিং সেকশনে অথার নেম হবে সবসময়, যখনই প্রশ্নে হেডিং দেওয়া থাকবে, ঠিক আছে, তখনই সেটা এখানে অথার নাম, প্রশ্নে অথার নাম থাকলে ওই হেডিং সেকশনে বসাবে, ঠিক আছে, প্রশ্নে পেয়ে যাবে সেটা, সেই অথারের নামটা। আর এই যে 3 নম্বর বক্সে 3 নম্বর যে যে রোটা রয়েছে, ঠিক আছে, এটা টাইটেল সেকশন, এই টাইটেল সেকশন অর্থাৎ টাইটেল প্রশ্নে দেওয়া থাকবে, সেই প্রশ্ন দেখে দেখে লিখবে। নোট সেকশন প্রশ্নে দেওয়া থাকলে লিখবে, না থাকলে লিখবে না। আর এখানে অ্যাক্সেশন নাম্বার, ঠিক আছে। আমরা কি করতাম, আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগ করেছে, এখানে লিখতাম কল নাম্বার, ঠিক আছে, আর এখানে এসিসি নাম্বার লিখতাম, কিন্তু এখানে সেটা হবে না, ঠিক আছে। এটা এই ঘরটা বাদ যাবে, কিছুই হবে না। তাহলে একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি, যেমন কি রকম এখানে, এই যে এইরকম দেখতে হবে, ঠিক আছে, প্রায় এরকম দেখতে। যেমন এখানে এই যে কল নম্বর বসানো হয়েছে, তারপরে এই যে লেখকের নাম, ঠিক আছে, তার সাথে আমরা টাইটেলটা বসিয়েছি, এটা টাইটেল, তারপরে আদার্স যদি কোনো লেখক থাকে তার লেখকের নাম, এইগুলো প্রশ্নে ছিল বলে লিখেছি আমরা। এই যে এখানে এসিসি নাম্বার এই ঘরে বসিয়েছি, ঠিক আছে, এসিসি নাম্বার, অ্যাক্সেশন নাম্বার এই ঘরে বসেছি, আর এই নম্বরে কল নাম্বার বসেছি, প্রশ্ন দেখে দেখে লিখতে হবে। বলো বুঝতে পেরেছো টেবিলটা?
টেবিলটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে যদি প্রত্যেকটা একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আরো একটু ক্লিয়ার হবে। লিডিং সেকশন, হেডিং সেকশন এগুলো কি একটু বলে দিচ্ছি। দেখো এখানে আমরা লিডিং সেকশন যদি আমরা দেখি, দেখো লিডিং সেকশনে কি বলা আছে, এটি মুখ্য এন্ট্রি প্রথম অংশ, এর মুখ্য উপাদান ডাক সংখ্যা অর্থাৎ কল নম্বর। একটু আগে বললাম কল নম্বর বসাতে হবে সেখানে, ঠিক আছে। দেখো দু ভাগে বিভক্ত হয়, ক্লাস নাম্বার এবং বুক নাম্বার, এই দুটি। অর্থাৎ সিসিসি যে বইটা রয়েছে সেই বইটা কিন্তু এই ক্ষেত্রে তোমাদের প্রয়োজন হবে। তোমাদের যে কোলন ক্লাসিফিকেশন যে এতদিন আমরা যে 6 পেপারে যে প্র্যাকটিক্যাল করেছিলাম, সেই 6 পেপারের কিন্তু সে এই ক্ষেত্রে কিন্তু 6 পেপারের বইটা কাজে লাগবে, ঠিক আছে। 6 পেপারের সিসিসির বইটা, কোলন ক্লাসিফিকেশন বইটা কিন্তু যখন আমরা লিডিং সেকশন কল নম্বর বের করব, ঠিক আছে, অর্থাৎ ক্লাস নম্বর এবং কল নম্বর বের করার সময় কিন্তু এই সিসি বইটা কাজে লাগবে। সেই পিডিএফটা তোমাদের কাছে অলরেডি আছে, সেটা আমি বলে দেবো কীভাবে বের করতে হয়। এই সংখ্যাগুলি সবসময় পেন্সিলে লিখবে, অর্থাৎ যখনই কল নম্বর লিখবে কল নম্বর কিন্তু পেন্সিলে লিখবো, ঠিক আছে। প্রথম ইন্ডেক্সন থেকে লেখা হয়, ঠিক আছে। তাহলে পরে আমরা হেডিং সেকশনটা দেখি। দেখো হেডিং সেকশনে দ্বিতীয় অংশ, দ্বিতীয় ইন্ডেনশন থেকে শুরু হয়। আমরা যদি দেখি এখানে কি 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 বসবে, এখানে এই হেডিং সেকশনে কি কি বসবে, যেমন লেখক, সংকলন, সম্পাদক, এগুলো যদি প্রশ্নে থাকে তা প্রশ্ন দিকে দিকে লিখবো, ঠিক আছে। হেডিং সেকশনে যেমন কি কি হবে সেগুলো হেডিং সেকশন সবসময় চেঞ্জ হতে থাকে, কখনো 2 জন অর্থাৎ থাকে, কখনো 3 জন অর্থাৎ থাকলে, 4 জন অর্থাৎ থাকলে, এরকম করে হেডিং সেকশন কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ হয়, সেগুলো করাবো, ঠিক আছে। যেমন আমরা টাইটেল লেখার সময় যেভাবে আমরা চেঞ্জ করতাম সেভাবে হেডিং সেকশনটা চেঞ্জ হয়, ঠিক আছে। সবসময় টাইটেল সেকশন, প্রশ্নে যে টাইটেল দেওয়া থাকে সেটাই আমরা লিখি। টাইটেল সেকশন 3 নম্বরটা, ঠিক আছে, 3 নম্বরে টাইটেল সেকশনে যেটা দেওয়া থাকে প্রশ্নে সেই টাইটেল দিই। টাইটেল তো আমরা করেছি এর আগেও, এগুলো আমি দেখুন ক্যাটাগরি বলছি, সেইভাবেই এখানে টাইটেল লিখতে হয়, ঠিক আছে। টাইটেল নিয়ে আর কিছু নেই, টাইটেল বুঝতে পারবে দেখি। তারপরে আমরা যদি অ্যাক্সেশন নাম্বার যদি দেখি, যে অ্যাক্সেশন নাম্বার এটা দেওয়া থাকে, ঠিক আছে। সর্বশেষ লাইনে প্রথম ইন্টেনশন থেকে শুরু হয়, এটা প্রথম ইন্টেনশন, ঠিক আছে, থেকে শুরু হচ্ছে। এইভাবে লিখতে হবে। টেস্টিংটা কিভাবে করব সেটা আলাদাভাবে, যে টেস্টিং করার ক্ষেত্রে এইগুলো কাজে লাগবে, এইগুলো সবথেকে গুরুত্বপূর্ণ। এই যে এটা হলো টেস্টিং, ঠিক আছে। এই টেস্টিংটা আমরা এখানে, এটা টেস্টিং, এই টেস্টিং ক্লাস ইন্ডেক্স এন্ট্রি, টেস্টিংকে 3টে ভাগ রয়েছে, বুক ইন্ডেক্স এন্ট্রি, ক্রস রেফারেন্স ইন্ডেক্স এন্ট্রি, এই 3টে হলো টেস্টিং। এখানে আমরা ক্লাস অফ ক্রস রেফারেন্স এন্ট্রি, এই টেস্টিংটা আমরা আগে মেন এন্ট্রি করার পরেই আমরা ট্রেসিং করব। ট্রেসিং কীভাবে করতে হয় সেটাও বলে দেবো। ক্লাস ইন্ডেক্স এন্ট্রি কি, এই যে এটা তোমাদের কাজে লাগবে, এগুলো কীভাবে করতে হয়। আমরা একটা প্রশ্ন দেখেছি, যেমন এটা সাপোজ আমরা যদি দেখি, এটা হলো কোলন ক্লাসিফিকেশনের 6 পেপারে তোমাদের সাপোজ কল নম্বর বের করতে দিয়েছে, ঠিক আছে। কল নম্বর এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, সাপোজ 3 ডাইমেনশন জিওমেট্রি ম্যাথামেটিক্স। তো এটা এই কল নম্বর আমরা কীভাবে বের করব, আমরা নিশ্চয়ই তাহলে সিসির বইটা ওপেন করব। তাহলে আমরা কি বের করব, সিসির বইটা ওপেন করব। কল নম্বর তোমরা বের করতে পারো, ঠিক আছে, কোলন ক্লাসিফিকেশনে। তার আমরা সেমভাবে কন্টিনিউ চলে আসবো। আগে দেখে নেবে, প্রশ্নটা ভালো করে দেখে নেবে, এটা প্রশ্ন, ঠিক, এটা টাইটেল। সবসময় আমরা টাইটেল দিয়ে কিন্তু কল নম্বর বের করতে হয়, টাইটেল দিয়ে কল নম্বর বের করতে হয়। যেমন এটা 3 ডাইমেনশন জিওমেট্রি ম্যাথামেটিক্স, ঠিক আছে।
সাপোজ আমরা এটা দিয়ে পুরোটা দিয়ে আমি কল নম্বর বের করবো। এটা প্রশ্ন ধরে নাও এলিমেন্টারি কোঅর্ডিনেট 3 ডাইমেনশন জিওমেট্রি এবং ম্যাথামেটিক্স, ঠিক আছে। তাহলে এটা এটা ধরে নাও তোমাদের প্রশ্ন এসেছে, কোলন ক্লাসিফিকেশনে প্রশ্ন এসেছে, 4 নম্বরে প্রশ্ন এসেছে, কোলন ক্লাসিফিকেশন বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে কীভাবে বের করবো? সর্বপ্রথম ম্যাথামেটিক্স মেন সাবজেক্ট, তাহলে আমরা সেমভাবেই ম্যাথামেটিক্সে যাব। এখানে দেখো ম্যাথামেটিক্স কত দিয়ে আমরা কন্টেন্টে আসবো। কল নম্বর কিন্তু দেওয়া থাকবে না, পরীক্ষা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। আমরা যেমন অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসে কিন্তু আমরা কল নম্বর বের করেছিলাম, কল নম্বর অলরেডি প্রশ্নে দেওয়া ছিল। এই ক্ষেত্রে কিন্তু প্রশ্নে কিন্তু কল নম্বর দেওয়া থাকবে না। কল নম্বর সাপোজ এটা টাইটেল দেওয়া আছে, একটা বড় একটা টাইটেল দেওয়া আছে, এটা প্রশ্নে টাইটেল থেকে কল নম্বর বের করতে হবে। এখন এটা কীভাবে বের করতে হবে? এই যে এইভাবে সাজিয়ে আগে কল নম্বরগুলো বের করতে হবে। তাহলে এলিমেন্টারি কোঅর্ডিনেট 3 ডাইমেনশন জিওমেট্রি ম্যাথামেটিক্স এটা একটা টাইটেল, ধরে নাও এটা টাইটেল। এগুলো এখন ভাববে না, এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, এগুলো অ্যাভয়েড করো, এগুলো সব সাপোজ এটা টাইটেল, ঠিক আছে, এগুলো দরকার নেই। এই টাইটেল থেকে আমরা কিভাবে আসবো ম্যাথামেটিক্স? সর্বপ্রথম আমরা কন্টেন্টে আসবো। আমরা সেমভাবে এই বইটা সিসিসি সেই বইটা ওপেন করব, ঠিক আছে, রঙ্গনাথনের। সেই বইটা ওপেন করার পর কন্টেন্টে আসলাম, আমরা প্রশ্নটা দেখলাম। প্রশ্নের মধ্যে মেন সাবজেক্ট কি বলো? প্রশ্নের মধ্যে মেন সাবজেক্ট কি দেখতে পাচ্ছ? হুম, তাহলে ম্যাথামেটিক্স, তাহলে আমরা ম্যাথামেটিক্সে যাব। এই ম্যাথামেটিক্সে আসলাম, ঠিক আছে। দেখো ম্যাথামেটিক্সে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, বি। তাহলে আমরা সেমভাবে ম্যাথামেটিক্স 2.31-এ চলে যাব। 2.31 মানে যেভাবে কোলন ক্লাসিফিকেশনের কোনো প্রশ্নে ক্লাস নম্বর বের করেছিলে, সেম এটা কি কল নম্বর, ঠিক আছে। এবং কল নম্বর বের করাটা শিখতে হবে এখানে। 2.35 একটু মোবাইল পিডিএফ গুলো খুলতে সময় লাগে। 2.33 আমরা ম্যাথামেটিক্স যেখান থেকে শুরু হয়েছে এখানে আসবো। এখন আমরা ম্যাথামেটিক্সে আসলাম, ঠিক আছে। এখন ম্যাথামেটিক্সে আমরা দেখি বিভিন্ন ধরনের পার্ট রয়েছে, এগুলো ভাগ করেছে, ঠিক আছে। B1 B2 B3 B4, তাহলে আমরা B6, ঠিক আছে, B7। এই পার্টের মধ্যে প্রত্যেকটা কিন্তু B1 এর আলাদাভাবে ফর্মুলা দেওয়া আছে। অ্যারিথমেটিকে যখন আসবো, না এটাতে ফর্মুলা দেওয়া নেই, B13 যে ফর্মুলা দেওয়া, শুধু B13 এর ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নটা দেখবো, সেভাবে খুঁজবো। প্রশ্নে সর্বপ্রথম আমরা ম্যাথামেটিক্স লিখে নিলাম, ঠিক আছে। ম্যাথামেটিক্স লেখার পর আমরা জিওমেট্রি শব্দটা খুঁজবো, ঠিক আছে, জিওমেট্রি। তাহলে আমরা জিওমেট্রি দেখতেই পাচ্ছি যখন ম্যাথামেটিক্স আসলাম, B6। তাহলে আমরা সর্বপ্রথম বি পেলাম, তারপরে B6 পেলাম, ঠিক আছে। বি বি হলো ম্যাথামেটিক্স, তারপরে জিওমেট্রি পেলাম B6-এ, ঠিক আছে। তারপরে এলিমেন্টারি কোঅর্ডিনেট, এই শব্দগুলো খুঁজতে হবে। না, 3 ডাইমেনশন দেওয়া আছে তার আগে, 3 ডাইমেনশন শব্দটা আগে খুঁজতে হবে। আমি B6-এ চলে যাবো এখন, ঠিক আছে। যেহেতু B6-এ চলে গেছি, B6-এর মধ্যে খুঁজবো জিওমেট্রি কোথায় আছে, সেখানে B6-এ যেতে হবে। একটু
এই যে B6 এ যখন আসলাম জিওমেট্রি, ঠিক আছে, B6 এর পার্ট এটা, ঠিক আছে। B6 এ যখন জিওমেট্রি, তাহলে জিওমেট্রির মধ্যে খুঁজতে হবে তখন, ঠিক আছে। জিওমেট্রির মধ্যে আমরা কিন্তু, তোমরা আশা করি জানো কল নম্বর কিভাবে। হ্যাঁ, 3 পেলাম, তাহলে আমি লিখবো পরে B63, তাহলে 3 ডাইমেনশনাল পেয়েছি, 3 ডাইমেনশন, তাহলে পুরোটাই B63 মানে পুরোটাই 3 ডাইমেনশন জিওমেট্রি ম্যাথামেটিক্স, পুরোটা মিনিংই বোঝাচ্ছে, ঠিক আছে। ডাইমেনশন জিওমেট্রি ম্যাথামেটিক্স, তাহলে এই পুরোটাই পাচ্ছি আমরা। তারপরে আমরা শুধুমাত্র এলিমেন্টারি কোঅর্ডিনেট শব্দটা খুঁজতে হবে কোথায় আছে, এলিমেন্টারি কোঅর্ডিনেট কথাটা খুঁজতে হবে। আগে জিওমেট্রির মধ্যে দেখবো, যদি না পাই আগে জিওমেট্রির মধ্যে দেখে নিচ্ছি। তারপরে আমরা দেখবো যে, দেখো আমরা 23, ঠিক আছে, ই টুপির মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু ফর্মুলা এখানে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে, এখানে শুধু যেভাবে খুশি বের করতে পারো, কল নম্বরটা বের করতে হবে। তাহলে আমরা এই যে 23 তে এলিমেন্টারি কোঅর্ডিনেট কথাটা খুঁজে পেলাম। তাহলে এখন কিন্তু আমরা দেখবে জিওমেট্রির পর কিন্তু আমরা দেখো পি এর পর কিন্তু কোলন রয়েছে নিশ্চয়ই। তাহলে আমরা যখন 3 ডাইমেনশন লিখবো, 3 পর নিশ্চয়ই পর কোলন হয়ে কিন্তু 2 3 আসবে, ঠিক আছে, 2 3 আসবে, কারণ ই টুপি দেখবে যখন ফর্মুলা দেখবে, ফর্মুলার পর পি এর পর কিন্তু কোলন রয়েছে। আমরা তো 3 ডাইমেনশন কিন্তু আমি পি এর মধ্যে পেয়েছি, ঠিক আছে। তারপর কোলন কেন বসলো, কারণ এটা পরের ফর্মুলা পেয়েছি, ই টুপির মধ্যে পেয়েছি, ঠিক আছে, জিওমেট্রি ই টুপির মধ্যে পেয়েছি, সেটা কোলনের পর রয়েছে, সেই জন্য কিন্তু আমরা এটা কিন্তু আমরা 2 3 দিয়েছি। এবারে বুঝতে পারলে এখানে কেন কোলন হলো, ফর্মুলা দেখে কিন্তু বুঝতে পারবে, ফর্মুলাটাও লক্ষ্য করবে, সেইভাবে কিন্তু হুম, তা সেটাই কিন্তু এখানে করা হয়েছে। এখন আশা করি ব্যাপারটা ক্লিয়ার, ঠিক আছে। মানে এটা টেচিং এর আগে কিন্তু সাজাতে হবে, সাজিয়ে তারপরে টেচিং করতে হবে। একটু ওয়েট করুন। তাহলে আমি পুরো ক্লাসটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা এই যে এখানে শর্ট লিঙ্ক, ফলস লিঙ্ক, আনশর্ট লিঙ্ক, এগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিছুই না, আমরা সবসময় এই শর্ট লিঙ্কগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের যেমন এখানে ম্যাথামেটিক্স হলো মেন, ম্যাথামেটিক্সটাকে মেন সাবজেক্ট, ঠিক আছে। তাহলে এটাকে শর্ট লিঙ্ক ধরা হয়েছে, যেটা মানে কাজে লাগে। হুম, হ্যাঁ হ্যাঁ, ওটা কল নম্বরে পুরোটাই বলবে, সিকোয়েন্স মেনটেন করে বলবে, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ এইরকমই। হুম হুম, এলিমেন্টারি কোঅর্ডিনেট যেরকম সেরকমই বলবে। এইটাই কিন্তু টাইটেল, এটা ধরে নেবে টাইটেল, ঠিক আছে, প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে এই টাইটেল থেকে কিন্তু কল নম্বর বের করতে হবে। যেমন এতদিন আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটাগরি রুলসে শুধু টাইটেলটা দেওয়া ছিল, তার কিন্তু কল নম্বরও দেওয়া ছিল, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কল নম্বর কিন্তু দেওয়া থাকবে না, যখনই সিসিসি করতে বলবে তখন কল নম্বর দেওয়া থাকবে না, কল নম্বর বের করতে হবে টাইটেল দেখে, এইভাবে। তবে এখানে শর্ট লিঙ্ক, আনশর্ট শর্ট লিঙ্ক কি সব দেওয়া আছে। ফার্স্ট লিঙ্ক কোনো কাজে লাগে না, ঠিক আছে।
শর্ট লিঙ্ক মানে যেগুলো ক্লাস নাম্বার বের করার ক্ষেত্রে দরকার পড়ে সেগুলো শর্ট লিঙ্ক, আর যেগুলো কাজে লাগে না সেগুলো ফার্স্ট লিঙ্ক। যেমন B63 মানে আমরা 63 অলরেডি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। যখন এই যে কোলনটা দিয়েছে তার জন্য ফার্স্ট লিঙ্ক এর প্রয়োজন পড়ে। দেখি তারপরে আমরা যদি দেখি বুক ইন্ডেক্স এন্ট্রি, মানে এটাও টিচিং এর ক্ষেত্রে যখন কল নম্বর বের করার পর আর বুক ইন্ডেক্স এন্ট্রিতে কি কি বসে। বুক ইন্ডেক্স এন্ট্রিতে গ্রন্থাগার সহকারী অর্থাৎ কোনো কোনো মানে মেন অথার, তারপর কোলাবোরেশন অথার, ঠিক আছে। কোনো ট্রান্সলেটর করে, ট্রান্সলেটর মানে যে বই ট্রান্সলেটর করে বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে হিন্দি বা হিন্দি থেকে ইংরেজিতে, ঠিক আছে। সেগুলো ট্রান্সলেট করে মানে কে ট্রান্সলেটর করেছে তার নাম বসে, যদি থাকে তো সেখানে বসবে বুক ইন্ডেক্স এন্ট্রিতে। কোনো টাইটেল থাকলেও কখনো কখনো বসে, ঠিক আছে। টাইটেলটা লেখক হিসাবে, যখন লেখক পাওয়া যাবে না তখন টাইটেলটাই লেখক হিসাবে বসে। এটাও সবগুলি করাবো বুক ইন্ডেক্স এন্ট্রিতে কীভাবে করতে হয়। ক্রস রেফারেন্স ইন্ডেক্স, এটাও মানে সেখানেও বিভিন্ন ধরনের সিউডি নাম থেকে শুরু করে সব কিছু বসে, সেগুলো করাবো। সেগুলো না করালে বুঝতে পারবে না এইভাবে দেখি। একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। আজকে একটু সিম্পল বলে দিচ্ছি। তার আগে আমি একটা নিয়ম তোমাদের দেখতে হবে যে একজন আজকে ফার্স্ট একজন প্রশ্নপত্রে যদি শুধুমাত্র একটাই আমি একজন শুধু লেখক দেখতে পাচ্ছি, ঠিক আছে। যখনই প্রশ্নপত্রে একজন লেখক থাকবে, সাপোজ একজন লেখক যেমন এরকম করে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। একজন লেখকের নাম দেওয়া দেওয়া আছে জয় মুখার্জি, তাহলে কিন্তু আমরা সেটাকে সবসময় প্রথমে একটা বড় হাতের লিখবো, অর্থাৎ টাইটেলটাকে বড় হাতে লিখবো, আর জয়টাকে আমরা বন্ধনীর ফার্স্ট বন্ধনীর ভিতরে রাখবো, ঠিক আছে। সাল যেরকম আছে সেরকমই রাখবো, মানে এইরকম করে বড় হাতে লিখবো। অর্থাৎ তার লাস্ট নেম বড় হাতের হবে, ঠিক আছে। আর ফার্স্ট নেমটা হলো যে মানে নর্মাল যেরকম দেখি সেরকম ক্যাপিটাল লেটারে হবে সব কিছু, ঠিক আছে। টাইটেল সবসময় ক্যাপিটাল লেটার, যে সরকার, ঠিক আছে। পিকে যে সরকার, শুধু যে সরকারটা বড় হাতের হচ্ছে। অর্থাৎ যখনই প্রথম, অর্থাৎ প্রশ্নপত্রে যখন একজন অথার থাকবে তাহলে কোথায় বলবে এগুলো সবসময় কিন্তু হেডিং সেকশনে বলবে। এই লেখকগুলো কোথায় বলবে, হেডিং সেকশন। একটু আগে আমরা হেডিং সেকশনে করেছিলাম, ঠিক আছে। এই যে হেডিং সেকশন, এই টেবিলটা কিন্তু কাজে লাগবে। এই হেডিং সেকশন, এখানে সেই লেখকের নামটা বলবে। তাই কল নম্বর একটু আগে বললাম, কল নম্বর এখানে বলবে। আর প্রশ্নে যদি যখনই একজন অথার থাকবে তখন কিন্তু এখানে যেভাবে নিয়ম প্রথমে মানে তার টাইটেলটা বড় হাতের হবে, আর তার নামটা হবে ফার্স্ট নেমটা যেরকম প্রশ্নে দেওয়া আছে সেরকমই হবে প্রথমটা, সেখানে কোনো বড় হাতে লেখার প্রয়োজন নেই। আর যদি ইয়ার থাকে ইয়ারটা বন্ধনীর ভিতরে রাখবে, ঠিক আছে। এইভাবে লিখবে। এটা হলো হেডিং সেকশনে লিখবে অথরের নামগুলো, অথরের নাম সবসময় হেডিং সেকশন লিখবে। জয় মুখার্জি টাইটেলটা বড় হাতের হয়েছে, ঠিক আছে। আর এটা যেরকম আছে সেরকম। যেমন এই প্রশ্নটা দিয়ে দেখি, দেখো এখানে কল নম্বর দেওয়া থাকবে না, ঠিক আছে। কল নম্বর কেন বলে দিয়েছে, কল নম্বর প্রশ্নে পাবে না, কল নম্বর নিজেকে বের করতে হবে। দেখো এখানে আমরা যদি দেখি,
দেখো এখানে একজন টাইটেল দেখতে পাচ্ছি, একজন অথার দেখতে পাচ্ছি, এটা অথার একজন, এটা টাইটেল অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, প্রশ্ন অ্যাস্ট্রোনমি টাইটেল, এটা এটা অথার। এটা কোনো টাইটেল না, এটা হার্পার অ্যান্ড রো, এটা আলাদা বিষয় হতে পারে কোনো। হ্যাঁ, অ্যাস্ট্রোনমিতেই কল নম্বর খুঁজতে হবে। এটা লেখকের নাম, আর এখানে ইয়ার দেওয়া আছে, ঠিক আছে। দেখো আমরা অ্যাস্ট্রোনমিটা আমরা কিভাবে খুঁজবো, অ্যাস্ট্রোনমিটা আমরা সেভাবে আমরা দেখবো যে কার মধ্যে পাচ্ছি। দেখো এখানে B9, ঠিক আছে, তাহলে আমাকে সেমভাবে কন্টেন্টে যেতে হবে, কন্টেন্ট থেকে আমরা B9টা পাবো। হ্যাঁ, ম্যাথামেটিক্সের মধ্যেই পাবো, আমরা সেখানেই চলে যাচ্ছি। এই B9 অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, যেহেতু প্রশ্নে অ্যাস্ট্রোনমির কথাটা পেয়েই গেলাম, তাহলে আমি অ্যাস্ট্রোনমির কথাটা লিখবো B9। লেখার পর আমরা এই M7 কেন লিখলাম, এই যে আমরা যে ইয়ারটা পাচ্ছি তো 1987, আমরা কিন্তু এখন টাইম আইসোলেটে চলে যাব, আইসোলেট থেকে এসেছে, ঠিক আছে। এই টাইম আইসোলেটে যাব না আমরা সবসময়, যখনই ক্লাসিফিকেশন সিসিসি যখন করতে বলবে তখন আমরা এখানে যাব না, সেটা কোথায় যেতে হবে বলে দিচ্ছি। আমরা বুক নম্বরে যাব, আমরা টাইম আইসোলেট থেকে কিন্তু এটা নেব না, এই নম্বরটা নেব না। আমরা সবসময় এখানে এই পৃষ্ঠে আসবো, এই পৃষ্ঠাটা দেখে নাও, লিখে রাখো 1.13 পৃষ্ঠা আসবে সবসময়, ঠিক আছে। সবসময় 1.13 পৃষ্ঠা আসার ক্রোনোলজিক্যাল টেবিল ফর বুক নাম্বার এখানে সবসময় আসবে, ঠিক আছে। এখানে আসার পর আমরা এখান থেকে সেই নম্বরটা লিখব, তাহলে আমরা পাচ্ছি, সাপোজ আমি দেখে নেব যে কত আছে, সেই ইয়ারটা দেখে নেব, সেই ইয়ার দিকে কিন্তু আমরা বের করব। আমরা ইয়ারটা দেখে নিই আগে। দেখো ইয়ার আছে 1987, ঠিক আছে। 1987-এর জন্য আমি চলে যাব, সেখানে আসব,
1987 আমরা এর মধ্যে পাচ্ছি, এম এর মধ্যে পাচ্ছি, তাহলে আমরা লিখবো M87, ঠিক আছে। শেষে দুটো ডিজিট লিখবো আমরা সবসময়, দুটো সংখ্যা শেষে, ঠিক আছে। এখানে কিছু গন্ডগোল করেছে, এখানে 87 হবে, ঠিক আছে। M87 হবে। বুঝতে পারলে কল নম্বর কিভাবে লিখতে হয়? তাহলে এখানে কল নম্বর লেখা হয়ে গেল, ঠিক আছে। তাহলে সব সময় আমরা তাহলে হ্যাঁ, হেডিং সেকশনে আমরা অথারের নাম লিখবো। তো অথারের নাম এটা অথার, ঠিক আছে। তা প্রথম তাহলে আমরা এটা সর্বপ্রথম টাইটেলটাকে আমরা বড় হাতে লিখবো, ক্যাপিটাল লেটারে লিখবো। তাহলে আমরা এই টাইটেল কোনটারটাকে আমরা বড় হাতে লিখলাম, লেখার পর এটাকে আমরা বন্ধের মধ্যে রেখেছি, ঠিক আছে, যেরকম আছে সেরকমই রেখেছি ফার্স্ট বন্ধের মধ্যে। আর এটা টাইটেল, তারপর কিন্তু আমরা টাইটেল সেকশনে টাইটেল লিখলাম, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি, এটা প্রশ্ন থেকে টাইটেলটা লিখেছি। তারপর আমরা এসএসসি নাম্বার লিখেছি, আর উপরে হেডিং দেবো মেন এন্ট্রি। না, এটুকু করলেই পুরোটা কমপ্লিট, মেন এন্ট্রি, আর কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। আর টেচিংটা আমি পরে নেক্সট ক্লাসে বলে দেবো, কারণ টেচিংয়ে একটু মানে এইভাবেই লিখতে হবে, লেখার পর আবার টেচিং করতে হবে। টেচিং এইভাবে করতে হয় যেখানে মানে দেওয়া আছে। না, এগুলো করার প্রয়োজন নেই, কারণ ক্লাস এন্ট্রি আলাদাভাবে অ্যাডেন্টি পরীক্ষা আসবে না, ঠিক আছে। এগুলো করা দরকার নেই, শুধু টেচিংটা করতে হবে। অ্যাক্সেস নাম্বার যে এসএসসি নাম্বার প্রশ্নে দেওয়া থাকবে সেটা দিয়ে দিকে লিখবে, ঠিক আছে। 15205 এই ঘরে লিখবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমার প্রশ্ন থাকলে বলো। আর এই পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা একটু পড়ে নেবে সবগুলো, মানে হেডিং সেকশন কি, টাইটেল সেকশন কি, ক্রস রেফারেন্স এন্ট্রি কি, এগুলো একটু পড়লে তো বুঝতে পারবে সিসিসিটা, ঠিক আছে।